আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে অ্যালকেনের যে ধর্ম, ভৌত এবং রাসায়নিক যে ধর্ম, এই ভৌত এবং রাসায়নিক ধর্ম মধ্যে আসলে আমরা ভৌত ধর্ম সম্পর্কে জেনেছিলাম। আমরা বলছিলাম যে অ্যালকেনের যদি হচ্ছে কার্বনের সংখ্যা কম থাকে, 1 থেকে 4 পর্যন্ত থাকে, তাইলে এরা কি থাকবে, এরা আসলে গ্যাসীয় অবস্থায় থাকবে। তার মানে যদি তোমার হচ্ছে কার্বন সংখ্যা কম থাকে তাহলে গ্যাসীয় হয়, যদি মাঝামাঝি থাকে মানে 5 থেকে 14 15 পর্যন্ত হয় তখন সেটাকে আমরা বলছিলাম হচ্ছে তরল হবে, এবং যদি সেটা 16-র বেশি হয় তখন সেটা কঠিন প্রকৃতির হবে, এটা আমরা বলেছিলাম। এবং 5 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন, যেটাকে আমরা পেন্টেন বলে থাকি, তার স্ফুটনাঙ্ক এখানে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু স্ফুটনাঙ্ক দেওয়া আছে হচ্ছে 36.1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 36.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা কি হয়ে যায়, এটা হচ্ছে বাষ্প হয়ে যায়। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর রাসায়নিক ধর্মটা। এই রাসায়নিক ধর্মটা খুব ইম্পর্টেন্ট। রাসায়নিক ধর্ম আসলে আমরা গতকাল কিন্তু আলোচনার সময় বলেছিলাম অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, তাই না? কি বলেছিলাম? অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্যারাফিন কেন বলা হয়, পেছনের ব্যাখ্যাটা আসলে কি, প্যারাফিন আমরা কেন বলি? তো প্যারাফিন বলা হয় এর পেছনে কারণ হচ্ছে এরা আসলে রাসায়নিকভাবে কি হয়, যে রাসায়নিকভাবে কি হয়, নিষ্ক্রিয় হয়। এই নিষ্ক্রিয় হওয়ার কারণে আসলে আমরা তাদেরকে প্যারাফিন বলা হয়। তো এখন রাসায়নিকভাবে তার মানে এরা বিক্রিয়া করতে চায় না, সাধারণত রাসায়নিকভাবে বিক্রিয়া করতে চায় না। এখন যেহেতু অ্যালকেন রাসায়নিকভাবে বিক্রিয়া করতে চায় না, কিন্তু কিছু ক্রাইটেরিয়া, এই যে এখানে দেখো বলতেছে অ্যালকেন কার সাথে বিক্রিয়া করে না, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। অ্যালকেন কার সাথে বিক্রিয়া করে না, জারকের সাথে, ক্ষারকের সাথে বিক্রিয়া করে না। কার সাথে বিক্রিয়া করে না, জারকের সাথে বিক্রিয়া করে না। কার সাথে বিক্রিয়া করে না, বিজারকের সাথেও বিক্রিয়া করে না। তাহলে এইগুলোর সাথে কিন্তু বিক্রিয়া করে না, বলছে। তারপরেও এরা কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো সেই কিছু রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা এখানে দেখব, ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে এই যে অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারক, ওকে, এগুলো সবই তো চেনার কথা। এটা এর সাধারণ সংকেত হচ্ছে COOH। হ্যাঁ, সরি, সাধারণ সংকেত বলছি, কার্যকরী মূলকটা বন্ড COOH। এইটা দেখে আমরা চিনে ফেলবো এটাকে। তারপরে ক্ষারকের ব্যাপারটা কি বলতো, কে বলতে পারবা? ক্ষারকের ব্যাপারটা বলতে পারবা কে? আচ্ছা, তো এখন ক্ষারক কে বলতে পারবা, বলো? ক্ষারক কি জিনিস, কে বলতে পারবা? কে বলতে পারবা? কেউই পারবো না? এই এইটে তোমরা পড়ো নাই নাকি? ক্ষারক পড়ো নাই কেউ? কেউ তো কথা বলো না। আমার কথা শোনা যায় তো? জি স্যার। আচ্ছা, এখানে একটু খেয়াল করবা যে আমরা সাধারণত বলে থাকি যে যে সকল যৌগ জলীয় দ্রবণে, তাহলে আমরা বলবো হচ্ছে জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দান করে তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে হচ্ছে ক্ষারক। তাদেরকে কি বলা হবে? ক্ষারক বলা হবে। আর এই জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দান করার সাথে সাথে যদি কেউ কি করে জলীয় দ্রবণে, আচ্ছা এটাকে আমি একটু কপি করে ফেলি, এটাকে দান করার পাশাপাশি, মনে করো যে এই দান করার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে। আরেকটা কাজ হচ্ছে, আচ্ছা এটাকে আমি নিচে নামাই নিয়ে আসি, আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় হওয়া লাগবে। পানিতে দ্রবণীয় হওয়া লাগবে। এই লেখা বোঝা যায়? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্য বুঝছো নাকি বোঝো নাই? এই সবাই কি বুঝছো এই জিনিসটা, ক্ষার এবং জি স্যার। ক্ষারক? জি ভাইয়া।
তাহলে ক্ষার আর ক্ষারকের মধ্যে আমরা জিনিসটা বুঝে গেলাম। তো এইখানে এখানে ক্ষার এবং ক্ষারকের পার্থক্য বুঝলাম। আর একটা জিনিসও আমাদের আছে, যেহেতু অ্যাসিডের কথা বলছে, অ্যাসিড কি জিনিস বলো তো? এটা পারার কথা। অ্যাসিড কি কেউ জানো না? আবির? ভাইয়া আমি ক্লাস 8 পড়িনি তো। কেন পড়ো নাই? আমি অসুস্থ ছিলাম, ঢাকাতে ছিলাম, এই জন্য ক্লাস 8 আমার গ্যাপ। ও আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন আমরা সাধারণত বলবো যে, আচ্ছা জলীয় দ্রবণ কথাটা মিসিং করে ফেলেছি এখানে। আচ্ছা এখানে তোমরা তাহলে কি করবা, এটুকু একটু মাঝখানে হচ্ছে দ্রবণীয় কথাটা, জলীয় দ্রবণ কথাটা আসবে। এই সবাই কি বুঝছো নাকি বোঝো নাই? এই কে কে বোঝো নাই বলো তো? এই পোলাপান কথা বলো না কেন? মেয়েরা সবাই বুঝেছো? স্যার এখানে ক্ষার আর ক্ষারকের পার্থক্য বলতে শুধু ক্ষার পানিতে দ্রবণীয় এটাই হবে। আচ্ছা রুহি একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে ক্ষারক হচ্ছে, ক্ষারকের ক্ষেত্রে শুধু একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আমরা বলবো জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন দান করলে সেটাকে আমরা ক্ষারক বলবো। কিন্তু ক্ষারের ক্ষেত্রে দুইটা শর্তই ফিল আপ করা লাগবে, দুইটা শর্তই, এই দুইটা শর্তই ফিল আপ করা লাগবে। অর্থাৎ তাকে ওএইচ মাইনাস আয়ন দান করতে পারতে হবে, এবং সেটা হচ্ছে কি জলীয় দ্রবণে সেটা দ্রবণীয় হওয়া লাগবে, সরি পানিতে দ্রবণীয় হওয়া লাগবে। ওকে, জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন দান করবে এবং পানিতে দ্রবণীয় হবে। কথা কি বুঝেছো নাকি বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা অ্যাসিড কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা এখন এবার 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 কে বলবা, মেয়েদের মধ্যে একজন বলবা এই জারক, জারক কাকে বলে বলো? জারক তো পড়েছো নাকি? জারক কিন্তু পড়াইছি। এই মেবিন বলো, জারক কি? যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের জারক বলা হয়। যারা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন কি করে? এই ঠিক আছে তো সবাই? জি ভাইয়া। এটা কি হইল? হুম, এই হইল কি না ভাইয়া? কে বল, ভাইয়া হইছে তো। কে বললো হয়নি? হ্যাঁ আপন আমি। আচ্ছা আপন বলো কেন হয়নি? ইলেকট্রন সারণ মানেই তো জারণ। ইলেকট্রন সারণ মানে হচ্ছে জারণ, তাই তো? জি ভাইয়া। আচ্ছা যার জারণ ঘটে সে কি পদার্থ? বিজারক। বিজারক। বিজারক পদার্থ, তাই তো? জি ভাইয়া। বুঝেছ আপন? জি ভাই এবার বুঝছি। সারণ মানে কি জারণ, তার মানে ও কি করে, দান করে, ছেড়ে দেয়, তাই তো? দান করে, তাহলে দান যে করে সে তো জারণ ঘটে, যে জারণ, যার জারণ ঘটে সেই হচ্ছে কি পদার্থ? বিজারক পদার্থ। ওকে, তার মানে ঘটনাটা ঠিক আছে। সবাই কি বুঝেছো? ভাই আপন বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে এই যে যে যতগুলো জিনিস আমরা এখানে দেখালাম, এইগুলোর সাথে কারা বিক্রিয়া করে না বলো তো? অ্যালকেন। অ্যালকেন বিক্রিয়া করে না। কেন করে না? কারণ সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। হ্যাঁ রাসায়নিকভাবে কিন্তু নিষ্ক্রিয়। অ্যালকেন হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। অ্যালকেন এই জন্য এইগুলোর সাথে বিক্রিয়া করে না। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমাদের স্বভাবতই এখানে আরেকটা কথা কিন্তু আমাদের মাথায় আসতেছে, ভাইয়া বইতে তো আরেকটা কথা বলা হয়েছে, বইতে তো এখানে বলা হয়েছে যে কিছু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে কোন কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে আমরা সেটা সম্পর্কে একটু জেনে ফেলি, ঠিক আছে? আচ্ছা তো আমরা এই যে এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি এখন দেখাচ্ছি তোমাদের। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে দুইটা জিনিসের সাথে বিক্রিয়া করে, কারোর সাথে বিক্রিয়া না করলেও দুইটা জিনিসের সাথে বিক্রিয়া করে। কার কার সাথে? ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আর অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া ঘটায়। অক্সিজেনের সাথে কি করে? দহন বিক্রিয়া ঘটায়, ঠিক আছে? তো এখন
এটা আমরা একটু বোঝাবো। এবং আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে দেখি আমি একটু একটা জিনিস রেখে দিয়েছিলাম, ওইটা এখানে আছে কিনা দেখি। আচ্ছা এটা একটু আমার লাগবে, কাট। আচ্ছা আমি আমার জায়গায় চলে যাই। আচ্ছা আমার কথা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে সাথে সাথে কিন্তু জানাইতে হবে। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তো আমরা একটু খেয়াল করি। তো দেখো ফার্স্টেই আমাদের এখানে যে ব্যাপারটা আছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি তো আগেই বলেছেন যে আসলে এই অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। মনে করো যে অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ধন, এরকম একক বন্ধনে যুক্ত আছে, ওকে, এরকম একক বন্ধনে যুক্ত আছে, এরকম একক বন্ধনে যুক্ত আছে, ওকে। এখন আমি বললাম যে বিষয়টা এরকম যে মনে করো একক বন্ধনে যুক্ত আছে এরকম। এখন তুমি একটু খেয়াল করে দেখো প্রত্যেকটার মধ্যেই কি ধরনের বন্ধন আছে, কে বলতে পারবা? এই সিগমা বন্ড আছে। হ্যাঁ, অর্থাৎ এর মধ্যে সিগমা বন্ড আছে। আচ্ছা কেউ একজন বলো সিগমা বন্ড শক্তিশালী নাকি হচ্ছে পাই বন্ড শক্তিশালী, বলো। সিগমা কেন শক্তিশালী? আবির বলো কেন শক্তিশালী? একটা একটার উপর ওভারল্যাপ করে থাকে, তাপ দিলে যতটুকু সরে গেল তাদের মধ্যে বন্ধন থাকে। আচ্ছা এটাকে আরেকটু ভালোভাবে বলা যায়, কে বলবা? এটা হচ্ছে মুখোমুখি বন্ধন। হ্যাঁ, কিভাবে? মুখোমুখি বন্ধন, অর্থাৎ এই যে এইটা একটা মনে করো যে অরবিটাল আর এইটা একটা অরবিটাল। হ্যাঁ, আচ্ছা এই অরবিটাল আর এইদিকে এক্স অক্ষ বরাবর একটা অরবিটাল থাকে, তোমাদের দেখিয়েছিলাম। যখন এই এক্স অরবিটালের এরকম বন্ধন হয় তখন এই বন্ধনটাকে বলা হয় হচ্ছে কি বন্ধন? সিগমা বন্ড। হ্যাঁ, এই সিগমা বন্ড এই জন্য শক্তিশালী হয়। হ্যাঁ, সিগমা বন্ড এই জন্য শক্তিশালী হয়। এত পরে আবার কি আসছে, কই গেল? আচ্ছা ওকে, তো দেখো এইখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, তাহলে এই যে এইখানে একটা কার্বন আছে মনে করো আর এইখানে একটা কার্বন আছে, এখন এই দুইটি কার্বনের মাঝে এই যে মুখোমুখি যে বন্ধন এটা খুবই শক্তিশালী হয়। তাপ প্রদান করলেও এরা সহজে ভেঙে যায় না, ওকে। আচ্ছা তাই এদেরকে আমরা শক্তিশালী বন্ধন বলতেছি। আচ্ছা ওকে, তো এখন এবার একটু খেয়াল করবা সবাই। তাহলে এর মধ্যে শক্তিশালী বন্ধন থাকার কারণে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। কি বলা হয়? প্যারাফিন। তো প্যারাফিন অর্থটা কি? আসক্তিহীন। আসক্তিহীন মানে কি? আসক্তিহীন মানে হচ্ছে ও কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? হ্যাঁ বুঝেছি। আচ্ছা এখন তুমি এখানে একটা বিষয় খেয়াল করবা, সেটা হচ্ছে তাহলে ভাইয়া এদের সাথে কেন বিক্রিয়া করে? আচ্ছা এখন এখানে একটা বিষয় খেয়াল করবা যে এই যে এদের মুখোমুখি বন্ধনের মাধ্যমে এরকম ওভারল্যাপ হয়ে গেছে, তাপ দিচ্ছ কাজ হচ্ছে না, তাপ দিলে যে পরিমাণ শক্তি দরকার সেই পরিমাণ শক্তি আমরা দিতে পারছি না। তো তখন আমাদের কি করা লাগবে? তখন আমাদের আরেকটা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি, যেটাকে আমরা আলট্রা ভায়োলেট রে, যেটাকে আমরা শর্টকাটে ইউভি রশ্মি বলি। হ্যাঁ, অর্থাৎ এই আলোর উপস্থিতিতে যখন আমরা এই জিনিসটা প্রয়োগ করব, হ্যাঁ, তখন কিন্তু এর একক বন্ধনটা ভেঙে যায়। তাহলে আমাদের একক বন্ধন ভাঙতে হলে তোমার মাথার মধ্যে সেট আপ করে নিতে হবে যে একক বন্ধন যখনই ভাঙবো তখনই আমার ইউভি রশ্মিটা দিতে হবে। একক বন্ধন যখনই ভাঙতে হবে তখনই আমাকে ইউভি রশ্মি দিতে হবে। কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এখন আমি জাস্ট একটু তোমাদেরকে বলি, একটু দেখাই। সেটা হচ্ছে মনে করো একক বন্ধনে যুক্ত আছে কে? সাপোজ হচ্ছে মিথেন আছে। এখন আমি মিথেনের বিক্রিয়াটাকে কি করে দেখাচ্ছি বলতো? এটা হচ্ছে গাঠনিক ফরম্যাটে দেখাচ্ছি। হ্যাঁ,
আমি বলছিলাম যে গাঠনিক ফরম্যাটে সবসময় বিক্রিয়াগুলো শিখবা, তাহলে তোমার মাথার মধ্যে এগুলো খুব ভালোভাবে সেট আপ হয়ে থাকবে। আচ্ছা এখন তুমি বলো এর মধ্যে আমি যদি ক্লোরিনটা দিই, ক্লোরিন দিয়ে এরকম আমি রেখে দিই, হ্যাঁ এরকম যদি রেখে দিই তাহলে কখনোই কিন্তু বিক্রিয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কেন হবে না? কারণ এটা হচ্ছে বিক্রিয়া হয় না। কারণ কি? কারণ হচ্ছে এখানে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এই বন্ধন ভাঙার মতো যথেষ্ট এনার্জি এর মধ্যে থাকবে না, ফলে এখানে আসলে ইউভি রশ্মি দিতে হবে। এখন ইউভি রশ্মি হচ্ছে শর্টকাট, কেউ যদি এখানে সূর্যালোক লেখে তাও কোনো সমস্যা হবে না। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন এই ইউভি রশ্মি দিলে কি ঘটনা ঘটবে ভাইয়া? এখানে দেখো ইউভি রশ্মি দিলে এখানকার ক্লোরিনটা ভেঙে যাবে। তো ক্লোরিনটাকে আমি যদি ঠিকঠাকভাবে দেখাই তাহলে বিষয়টা এরকম হবে। ক্লোরিনটা হচ্ছে এরকম থাকে, সিএল এবং সিএল এরকম যুক্ত থাকে। তাহলে একটা ক্লোরিন ভেঙে যায় আর এইখানকার একটা বন্ধন ভেঙে যায়, এখানকার একটা বন্ধন হচ্ছে ভেঙে যায়। তাহলে একটা বন্ধন যদি ভাঙে তাহলে এখানে বিষয়টা কেমন থাকে একটু খেয়াল করবা। এই বিষয়টাকে আমি যদি এইভাবে বলি, যেহেতু একটা বন্ধন ভেঙে যায় তাহলে জিনিসটা এরকম হবে। এই জিনিসটাকে আমি এখানে নিয়ে চলে গেলাম, হ্যাঁ এখানে নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে এই বন্ধনটা আমার ভেঙে গেছে। তো এইখানকার বন্ধন ভেঙে এখানে কি হয়েছে? এখানে হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা মনে করো এদিকে আছে। এখন কি হলো? এইখানকার ক্লোরিনের এই বন্ধন ভেঙে একটা ক্লোরিন সর্বদাই এর সাথে এসে যুক্ত হবে, এই যে ক্লোরিন যুক্ত হইল। ওকে, আর আরেকটা ক্লোরিন তো বেঁচে আছে, সেই ক্লোরিনটা এর সাথে এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? HCl তৈরি করবে। বিষয়টা কে বোঝো নাই বলো? এই বিক্রিয়াটা বোঝো নাই কে বলো? জি ভাইয়া বুঝতে পেরেছি। ভাইয়া আরেকটা দেখাবেন? আচ্ছা দেখাবো, আরো অনেকগুলোই দেখাবো, একটু খেয়াল করো। এইখানে দেখো, তাহলে এইটা এইখানে একে রিপ্লেস করলো আর এইটা এইখানে এসে বসে পড়লো। ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছো কিনা? এই সবাই কি বুঝেছো? আচ্ছা ভাইয়া এটা বুঝলেন কিভাবে যে এখানে এটা রিপ্লেস করেছে? এইখানে আসলে বলা হয় যে অ্যালকেনের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে ইউভি রশ্মি দেওয়া হয় তখন আসলে এখানে সর্বদাই অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ এটা সর্বদাই তৈরি হয়, তার বেসিসে আমি এই জিনিসটা বললাম। ঠিক আছে, কথা কি বুঝেছো? আমি কিন্তু বলছিলাম যে এইখানে সবসময় কিন্তু কেমিস্ট্রি বোঝার সময় তোমাকে কিন্তু এইভাবে চিন্তা করা যাবে না, এটা ম্যাথমেটিক্স না। ম্যাথমেটিক্সে একটা সমীকরণের একটা লাইনের পরে আর একটা লাইনে আসার ম্যাথমেটিক্স থাকে, হ্যাঁ কিন্তু এইখানে বিষয় হচ্ছে তুমি একটা জিনিস নিয়ে আর একটা জিনিসের সাথে বিক্রিয়া করে প্রাপ্ত ফলাফল পাইছো, ওই ফলাফলটা তুমি বইয়ে লিখলা, আমি পড়লাম, তখন আমি পড়ে বুঝতেছি যে না এটা করলে এটা হয়। কথা কি বুঝেছো? জি ভাইয়া। ওকে, তো এখন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এবার আসি। এখন দেখো এখান থেকে এইটা এইখানে এসে বসলো, এটা এখানে চলে আসলো, এইভাবে অলওয়েজ বিক্রিয়া ঘটবে অ্যালকেনের সাথে এই তোমার হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া মানে এই জিনিস। আচ্ছা এখন আমি আরেকটা বিষয় বলি, দেখো এইখানে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন ছিল? 4টা। আর এখানে ক্লোরিন ছিল, মাঝখানে ইউভি রশ্মি দেওয়া ছিল, আর কি দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের CH3 একটা কমে গেছে, আর এখানে একটা কি যুক্ত হয়েছে। তাহলে আমরা মাথায় নিব এরকম, এইখানে আমার যে অ্যালকেন থাকবে সেই অ্যালকেন সর্বদাই একটা হাইড্রোজেন কমায়ে ফেলবে আর একটা ক্লোরিন যুক্ত হবে, একটা হাইড্রোজেন কমাবে একটা ক্লোরিন যুক্ত হবে, একটা হাইড্রোজেন কমাবে একটা ক্লোরিন যুক্ত হবে, এবং একটা হাইড্রোজেন কমাবে একটা ক্লোরিন যুক্ত হবে। সুন্দর করে মাথার মধ্যে সেট আপ করে নিবা যে অ্যালকেনের রাসায়নিকভাবে বিক্রিয়া করে না, কিন্তু কয়েকটার সাথে করে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের ক্লোরিন। এই ক্লোরিনের সাথে যখন করে তখন সর্বদাই একটা হাইড্রোজেন কমবে একটা ক্লোরিন যুক্ত হবে, একটা হাইড্রোজেন কমবে একটা ক্লোরিন যুক্ত হবে। কথা কি বুঝেছো সবাই? জি স্যার। আচ্ছা এখন যদি আমি এই ঘটনা আবার করতেই থাকি, এখন এটা দিয়ে যুক্ত করে আমি মনে করো যে ফেলে রাখছি রোদে, বা আমি হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে আমি এই বিক্রিয়া এভাবে রেখেই দিয়েছি, তখন কি হবে? এ শুধু একটাকে রিপ্লেস করেই কিন্তু বসে থাকবে না, ও তখন আস্তে আস্তে সবগুলোকে রিপ্লেস করতে থাকবে।
কি করতে থাকবে, সবগুলোকে রিপ্লেস করতে থাকবে। এখন সে কি করবে দেখো, বিষয়টা খেয়াল করো। তখন এখন আমার কাছে আছে কোনটা বলো, আমাদের কাছে আছে এই জিনিসটা, তাই না? এই জিনিসটা আছে না? জি ভাইয়া। এখন এই জিনিসটা আছে, এখন এই জিনিসটা নিয়ে আবার আমি বিক্রিয়া শুরু করি। মানে বিষয়টা হচ্ছে, আমি আরেকবার বলতেছি, সবাই মনোযোগ দিবা কিন্তু। এই বিক্রিয়াটা হইছে, পরপর আমি এই অবস্থায় আবার রেখে দিয়েছি। কোন অবস্থায় রেখে দিয়েছি? এই দুটা জিনিস দিয়ে রেখে দিয়েছি। তাহলে এই দুটা জিনিস যদি আমি আবার দিই, এর মধ্যে দিয়ে রেখে দিই, তাহলে আসলে কি ঘটনা ঘটবে? এই ক্লোরিন আবার আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করে ফেলবে। তখন কি হবে? এরকম ঘটনা ঘটে যাবে। এখানে মনে করো একটা হাইড্রোজেন এখানকার একটা হাইড্রোজেনকে অপসারণ করে ফেলেছে, এবার এখানকার হাইড্রোজেনকে অপসারণ করে ফেলেছে। তাহলে এখানে আমাদের আবার HCl তৈরি হলো। ওকে, সেম ওয়েতে যদি আমি আবার, হ্যাঁ বলো। আমরা যদি একটা নির্দিষ্ট পরিমাণ, সাপোজ 1 মোল মিথেন আর 1 মোল এই ক্লোরিন যদি একটা পাত্রের ভিতর দিয়ে রোদে ফেলে রাখি, তাহলে কি এটা চলতেই থাকবে এরকম? হ্যাঁ, চলতে চলতে ক্লোরিনের পরিমাণ বাড়ানো লাগবে। চলতে চলতে এখানে আসলে ক্লোরিন আসলে ওই যে তোমার হচ্ছে এখানে যে বিষয়টা, আমরা তো এরকম আসলে একটা দুইটা মানে অণু পরমাণু নিয়ে বিক্রিয়া কেমন হচ্ছে এগুলো আসলে ওইভাবে তো অনুধাবন করা যায় না। মনে করো যে বিষয়টা হচ্ছে, আমি তোমাকে এরকম বোঝালাম যে মনে করো তুমি চুলায় রান্না করতেছো, রান্না করার পরে যখন মনে করো যে তুমি হচ্ছে রান্না হয়ে গেছে, এই জিনিসটা বোঝো কিভাবে? ওই চুলার দুই একটা মনে করো যে ভাতের দানা একটু টিপে দেখো যে আসলে কি কন্ডিশন। তুমি দেখো যে এই একটা কন্ডিশন দেখা যাচ্ছে যে, বা দুইটা বা তিনটা তুমি দেখলা যে আসলে ঠিক আছে, তখন তুমি বললা যে আচ্ছা ঠিক আছে, রান্না হয়ে গেছে। তো এখানে বিষয় হচ্ছে, বিক্রিয়াটা করার পরে লাস্টে ফাইনাল প্রোডাক্টটা আগে চেক করা হয় কি তৈরি হইলো। তো যখন দুই একটা চেক করে দেখা হইলো যে সবই একই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, তখন সিদ্ধান্ত নেওয়া হলো এই জিনিসই তৈরি হচ্ছে। তাছাড়া তো আমরা একটা 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 করে অণু পরমাণু দিয়ে দিয়ে তো আসলে বিক্রিয়া করানো টাফ। এখানে আসলে মোল আকারেই দেওয়া হয়। এটার সাথে বিক্রিয়া করানোর পরে ফাইনাল প্রোডাক্ট কিন্তু আসলে এইটা তৈরি হয় না। প্রথম ধাপে এটা হয়, দ্বিতীয় ধাপে এটা হয়, তৃতীয় ধাপে আরেকটা হয়, চতুর্থ ধাপে আরেকটা হয়। চতুর্থ ধাপ শেষে যখন ওর সাথে কি হয়ে যায় বলো, আমি জিনিসটা চতুর্থ ধাপ পর্যন্ত একটু আগে দেখাইনি, তারপরে আমি আলোচনায় আসতেছি। ওকে, হ্যাঁ বলো। এটা কি শুধু চতুর্থ ধাপ পর্যন্তই চলবে নাকি এর বেশিও হতে পারে? এটা চতুর্থ ধাপ পর্যন্ত চলবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন এর সাথে আমাদের কি হবে? এর সাথে আবার ওই যে ওই জিনিস তো রেখে দেওয়াই আছে, তাই না? সরি, ইউভি রশ্মি। এইখানে কি হবে এবার দেখো, Cl, এইখানে Cl, এইখানে Cl, এবং এইখানে শুধু একটা বেঁচে থাকলো। ওকে, এরকম হইল। এখন এরপরে এটাকে আমরা যদি আবার নিই, আচ্ছা আমি কিন্তু একবারে পুরাটাই গাঠনিক ফরম্যাটে দেখালাম। এখন অনেকে এই জিনিসটা কিন্তু আবার অনেকের মধ্যে ঝামেলা হয়। ঝামেলা কি ভাই, আমি গাঠনিক ফরম্যাটে এত ভেঙে ভেঙে দেখালাম, তারপরে বলবে যে ভাই আমি তো গাঠনিক ফর্মে বুঝি না, বা গাঠনিক ফর্মেই তো আমার সমস্যাটা হয় বুঝতে গেলে। তো আসলে গাঠনিক ফরম্যাটটা কিন্তু আরো অনেকটা ইজি, মানে হচ্ছে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাকে। এখন তোমাকে আগে গাঠনিক ফরম্যাটটা ভালোভাবে ধরতে হবে, তারপরে তুমি ইজিলি বুঝে যাবা যে ঘটনাটা কি ঘটতেছে। ওকে, আহা বারবার ভুল করতেছে কেন? আচ্ছা ওকে, তো এইখানে বিষয়টা এরকম। এখন কি করবো বলো? এখন চারিদিকে ক্লোরিন হয়ে যাবে। সবগুলোই ক্লোরিন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ঘটনা। হ্যাঁ, এই হচ্ছে আমরা একবারে ভেঙে ভেঙে লিখলাম, কিন্তু এইখানে যদি তুমি এইটাকে ভেঙে বাদে যদি এইভাবে চিন্তা করো, দেখো আমি প্রত্যেকটাকে এইভাবে চিন্তা করতেছি যে সি একটা আছে, তিনটা ক্লোরিন আছে, এই তিনটা হাইড্রোজেন আছে, তাহলে এটাকে CH3
সিএল বলা হয়, হ্যাঁ, CH3Cl। এটাকে কি বলা হবে? CH2Cl2। এটাকে কি বলা হবে? CH3। এটাকে বলা হবে কি? CCl4। এই বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখন দেখো জি স্যার। এই জিনিসটার নাম কি, এই নামগুলো কিন্তু খুব সুন্দর করে বুঝে নিবা। দেখো এইখানে এইখানে আসলে এই যে গঠনটা, এই গঠনটাকে কি বলা হয়? কে বলতে পারবা এই গঠনটার নামটা কি আসলে? চারদিকে যখন এটা থাকে তখন এর নামটা কি হয়? মিথেন। এটার নাম হয় কিন্তু মিথেন। তাহলে ওটা তো মিথেন আছেই। এখন এই মিথেনের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়েছে। আমি তোমাদেরকে বলছিলাম ক্লোরিন যুক্ত হলে এর নাম কি হয়? ক্লোরো। তাহলে এটা হচ্ছে ক্লোরো, আর এই পাশের টুকু কি ছিল? মিথেন। মিথেন। তাহলে এর নাম কি হবে? ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন। ওকে, সবাই কি বুঝেছো? জি স্যার। এর কিন্তু আরেকটা নাম হতে পারে, আরেকটা নামও হতে পারে। আরেকটা নাম কি হইতে পারে একটু জাস্ট বলি। দেখো এই যে ক্লোরিন, এই যে এখানে আমাদের যে বিষয়টা আছে দেখো, এখন দেখো এই যে এই বন্ধন এইখানে প্রত্যেকটার সাথে যদি হাইড্রোজেন থাকে, এটাকে তো অ্যালকেন বলা হয়। বাট এটা যদি সরে যায়, এটা যদি সরে যায় তাহলে কি হয় বলো তো? এটা যে অ্যালকাইল মূলক। হুম, মিথাইল। এটা কিন্তু মিথাইল বলা হয়। অ্যালকাইল মূলক, এটা অ্যালকাইল। জি ভাইয়া। অ্যালকাইল। এখন এই অ্যালকাইল তাহলে এটা কত কার্বন বিশিষ্ট অ্যালকাইল? এক কার্বন। এক কার্বন হলে নাম হয় কি? মিথ। মিথ। মিথের সাথে এটা কি হবে? আইল। মিথ প্লাস আইল এর নাম কি? মিথাইল। মিথাইল। এইটুকুর নাম কিন্তু মিথাইল। আর এইটাকে কি বলা হয়? এটাকে ক্লোরো বলা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে এরকম যখন থাকে তুমি তখন এর নাম কি বলো? বলো। এই যে সোডিয়াম আর এর পাশে কি আছে? ক্লোরিন। এটাকে ক্লোরো বলো নাকি ক্লোরাইড বলো? ক্লোরাইড। তাহলে এটা সোডিয়ামের সাথে যখন ক্লোরিন থাকে তখন এটাকে আমরা বলছি সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে মিথাইলের সাথে কি আছে? ক্লোরিন আছে। তাহলে এখানে বলবো মিথাইল ক্লোরাইড। এর নাম কি হবে? মিথাইল। এই কথা কি বুঝছো নাকি বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, দুইটার নাম আমি আরেকবার বলতেছি, সবাই মনোযোগ দিবা, হ্যাঁ? আচ্ছা, এখানে একটু খেয়াল করো। এখানে তাহলে আমরা কি বললাম? আমরা এখানে বললাম এই যে এটুকু হচ্ছে মিথাইল, এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড বলা যায়, অথবা এটা হচ্ছে মিথেনের গঠন। এই মিথেনের সাথে কি আছে? ক্লোরিন আছে। তাহলে কি বলবো? ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন। এখন এই দুটার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি, একটা আগে বলতেছি, এটা পরে বলতেছি, আর এটা হচ্ছে এটাই আগে বলতেছি আর এটা পরে বলতেছি। ওকে, এই দুটো জিনিস একটু মাথায় রাখবা। দুইভাবেই নামকরণ সঠিক। ওকে, এই বোঝো নাই? কে কে বলো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আমি যদি এইখানে বলি ক্লোরিন কয়টা আছে? একটা, তাই বললাম ক্লোরোমিথেন। এইখানে ক্লোরিন কয়টা আছে? দুইটা, তাই বলবো ডাইক্লোরোমিথেন। এইটা কয়টা আছে? তিনটা, তাই বলবো কি? আর এটা টেট্রাক্লোরোমিথেন। কিন্তু আমি যদি এইভাবে বলি, এটা হচ্ছে, এটার নাম কি ছিল? মিথাইল ক্লোরাইড। এইটাকে কিন্তু আমি আর ওইভাবে বলতে পারবো না, কারণ এটা হচ্ছে মিথাইলের মতো যৌগ না। ওকে, এই কথা কি বুঝেছো? তাহলে এইটারই হচ্ছে দুইটা নাম পসিবল, আর বাকিগুলোর ক্ষেত্রে নর্মালি এই যে এই ডাইক্লোরো মিথেন, ট্রাইক্লোরো মিথেন, তারপরে টেট্রাক্লোরো মিথেন। ওকে, তো এই যে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। এই জিনিস দিয়ে কিন্তু কি করে ফেলা হয়?
এটাকে বলা হয় হচ্ছে চেতনানাশক, ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেনের আর একটা নাম হচ্ছে, এটা এটা দিয়ে কি করা হয়, চেতনানাশক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। চেতনানাশক মানে কি, তোমার চেতনা নাশ করে ফেলবে, মানে হচ্ছে তোমার ওই যে অনেক সময় এমন ঘটনা ঘটে না, ওই যে রাত্রেবেলা দেখা যাচ্ছে পড়তে পড়তে কখন আমি ঘুমাই গেছি, তাই না? তার মানে তখন ওই পড়াটা তোমার চেতনানাশক হিসেবে কাজ করছে, তাই না? তো এইখানে এইটা কিন্তু আসলে কি হয়, চেতনানাশক হিসেবে কাজ করে। ওকে, বোঝা গেল? মানে তুমি মনে করো কাউকে অজ্ঞান করতে চাইলে এই যে এইটা দিয়ে, যদিও আসলে এটা কিন্তু ক্ষতিকর মানুষের ক্ষেত্রে, এটা ব্যবহার করাটা আসলে উচিত না, মানে বা উচিত হয় না। এমনি হচ্ছে প্রাণী বা অন্যান্য জিনিসের হচ্ছে ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়, প্রয়োগ করে অনেক সময় চেতনানাশক হিসাবে এটা ব্যবহার করা হয়। মানুষের ক্ষেত্রেও অনেক সময় করে, কারণ আমরা সব সময় তো আসলে মানুষজন ভালোর জন্য কাজকর্ম করে না। ওই যে অনেক সময় আমরা যে খাবার দাবারের মধ্যে ফরমালিন দিয়ে রেখে দিই, ফরমালিনটা আসলে কি ক্ষতিকর জিনিস আমরা আস্তে আস্তে এই অধ্যায়ের লাস্টের দিকে দেখব। আচ্ছা, এখন এখানে একটা বিষয় খেয়াল করো, তাহলে এই জিনিসগুলো তো বুঝতে পেরেছো। এখন প্রত্যেকটার ব্যবহার আছে, আমাদের বইতে এই ব্যবহারটা উল্লেখ করে নেয়, অনেক সময় প্রশ্নে উল্লেখ করে দেয়, তাই আমি এখানে এই জিনিসটা তোমাদের এই যে নিয়ে আসলাম। এই জিনিসটা সবাই একটু তুলে নিবা অথবা স্ক্রিনশট দিয়ে নিবা। এইটা হচ্ছে তোমাদেরকে একটু মনে রাখা লাগবে বা মুখস্থ রাখা লাগবে। সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইড কি কি কাজে ব্যবহার করা হয়? মিথাইল ক্লোরাইড হচ্ছে অ্যালকোহল তৈরিতে ব্যবহার করা হয়। মিথাইল ক্লোরাইড হচ্ছে অ্যালডিহাইড তৈরিতে ব্যবহার করা হয়। মিথাইল ক্লোরাইড হচ্ছে আমাদের জৈব অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়। কথা কি বুঝতে পারলা কিনা? এই সবাই কি বুঝছো? আচ্ছা, এখন তারপর আমাদের আসছে হচ্ছে ডাইক্লোরোমিথেন। এই ডাইক্লোরোমিথেনটা কি কাজে ব্যবহার করা হয়? আমরা ওই যে বিভিন্ন ধরনের রং টং ইত্যাদি দ্রাবক হিসেবে ব্যবহার করি, যে ইমালশন বলা হয়, মানে হচ্ছে এক ধরনের মিশ্রণ আর কি। হ্যাঁ, এই মিশ্রণগুলার ক্ষেত্রে আমরা এই হচ্ছে ব্যাপারটা ব্যবহার করে থাকি। আর এই যে জিনিসটা ইম্পর্টেন্ট আমি বললাম এটা, হ্যাঁ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বলতো, এই যে এটাকে ক্লোরোফর্ম বলতেছে। হ্যাঁ, ক্লোরোফর্ম বা ক্লোরোফর্ম বলা হয়, এটাকে আমরা চেতনানাশক হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই ক্লোরোফর্ম, ওই যে অনেক সময় বলে না ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আমরা বলছি টেট্রাক্লোরোমিথেন, এটা হচ্ছে ড্রাই ওয়াশে হচ্ছে আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, ওকে, সবাই কি বুঝতে পারছো? অগ্নি নির্বাপক হিসেবেও এটা ব্যবহার করা হয়। এই যে আমরা চারটা জিনিস দেখলাম, চারটারই এখানে ব্যবহারগুলো দেওয়া আছে, এটা একটু জাস্ট মনে রাখতে হবে তোমাদের। এর পাশাপাশি এটা মনে রাখতেই হবে, কারণ অনেক সময় পরীক্ষাতে আসে চেতনানাশক হিসেবে এই বিষয়টা বেশি বেশি দেয়, এই জন্য এটা মনে রাখবা। আর আরেকটা জিনিস কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কোনটা, এই যে প্রথমটা দুইটা নাম হতে পারে, তাই না? মনে আছে তো দুইটা নাম? জি স্যার। দেখো এখানে কিন্তু এক একটার নাম এক এক ভাবে বলেছে। অনেকেই এই নামগুলো থেকে ওই নামগুলোতে একটু কিন্তু গরমিল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, প্রথমটার নাম আমি কি বলছিলাম হচ্ছে এইখানে কি হয়েছে, আচ্ছা এখানে যৌগগুলা কিন্তু একটু ভিন্নভাবে লেখা আছে মনে হচ্ছে, যে এইখানে একটু ভুল আছে। প্রথমটাই কি হবে বলো? CH3Cl হবে, এখানে একটু ওই 3টা এই পাশে চলে আসছে আর কি। তো এখন তাহলে কথা কি বুঝতে পেরেছো এটা? তো এখন এই যে এটার নাম আমি কি বললাম, আমি বললাম হচ্ছে ক্লোরোমিথেন, আবার মিথাইল ক্লোরাইডও বলা যায়, দুইটা নাম। এটাকে বললাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, এটার একটা নাম। এটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন বা আরেকটা নাম হচ্ছে ক্লোরোফর্ম। আর এটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন, আরেকটা নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, সবাই কি বুঝতে পারলা নাকি পারো নাই? জি স্যার। ওকে, তো এই নামগুলো একটু ভালো করে মাথায় নিবা। হ্যাঁ, আচ্ছা কই গেল সেটা? আচ্ছা এইখানে এখন তাহলে এই জিনিসটাই এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে এটা কয় ধাপে ঘটে বলো তো? এটা কয় ধাপে ঘটে? 4 ধাপে ঘটে। তাহলে প্রথম ধাপে কি তৈরি হয়? প্রথম ধাপে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। সেকেন্ড ধাপে কি তৈরি হয়? ডাইক্লোরোমিথেন। থার্ড ট্রাইক্লোরোমিথেন, এর আরেকটা নাম হচ্ছে ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। চতুর্থ ধাপে কি তৈরি হয়?
টেট্রাক্লোরোমিথেন টেট্রাক্লোরোমিথেন। বা কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা ওকে, সবাই বুঝেছো আশা করি এটা। আচ্ছা ওকে, এবার আমরা আসি হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। হ্যাঁ, অক্সিজেনের সাথে দহন বিক্রিয়াটা আমরা একটু ভালো করে বুঝে নিব। অনেকেই ভাববে যে ভাইয়া এই অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া এটা আবার বোঝার কি আছে, এটা তো আমরা বহুতবার পড়েছি। আচ্ছা, অনেকবার পড়লেও জিনিসটা একটু মাথায় নিবা। দেখো আমরা কি পড়েছি, আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মিথেন, এর সাথে অক্সিজেন দ্বারা আমরা কি করতেছি, দহন করতেছি। তো দহন করলে আসলে কি ঘটনা ঘটবে? তো দহন করলে আমরা এখানে বলে থাকি দুইটা জিনিস তৈরি হয়। কি কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড আর কি পানি। তবে এইখানে কিন্তু আমাকে একটু হিসাব করতে হবে, এই হিসাবটা কিন্তু আছে, এই হিসাবটা আমরা অনেক সময় করি না, পরীক্ষায় প্রশ্ন এসে বসে থাকে এখান থেকে, এবং আমাদের অ্যান্সার করতে গেলে ঝামেলা হয়ে যায়। বইতে আসলে ফুললি উল্লেখ করে না, কিন্তু আসলে প্রশ্নে ঠিকই কিন্তু দিয়ে দেয়। এখানে একটু খেয়াল করবা, গাইড পড়লে বুঝতে পারবা। দেখো এইখানে এইটা কখন হবে, এই ঘটনা যখন ঘটবে যখন হচ্ছে এই দহনটা হচ্ছে পূর্ণ দহন হবে। পূর্ণ দহন, এই দহনটা মানে সম্পূর্ণ দহন বা পূর্ণ দহন বলা হয়। হ্যাঁ, এই দহন হইলে তখন আসলে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, মানে ভালোভাবে টোটালটা পুড়ে গেছে একবারে, মনে করো ই হইছে, তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে কি হইছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পূর্ণ দহন, এবং সেই সময় কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কিন্তু এটা হচ্ছে অপূর্ণ দহন যদি হয়, অথবা আমরা যদি বলি হচ্ছে অসম্পূর্ণ দহন হয়, তাহলে কি হবে বলো তো? মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড তৈরি হবে। এই জিনিসটা বুঝতে পারছো তো নাকি বুঝতে পারো নাই বলো? জি স্যার, বুঝতে পারছি। এখন এইখানে যে কোনো ধরনের অ্যালকেন নিলেই কিন্তু সেম ঘটনা ঘটবে। এখানে তুমি এটা হচ্ছে তুমি মিথেন নাও, ইথেন নাও, প্রোপেন নাও, বিউটেন নাও, অথবা অন্য যে কোনো যৌগ নাও না কেন, বিক্রিয়া কিন্তু একই ঘটবে, বিক্রিয়া একই ঘটবে। এখন তোমাকে বলা হলো এইখানে, তোমাকে গতদিন আমি একটা জিনিস শিখিয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা, জানি না কার কার মনে আছে কার কার মনে নেই। অনেকেই বই খুলে দেখি নাই, তাদের তো মনে থাকবেই না। আচ্ছা, মেয়েদের মধ্যে কেউ একজন বলো, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয় একসাথে? এই ছেলেদের মধ্যে এবার বলো। সোডা লাইম। সোডা লাইম বলা হয়। মেয়েরা পড়াশোনায় কিন্তু ফাঁকি দিচ্ছ। এখানে একটা বিষয় খেয়াল করবা, এই যে আমরা এখানে যে বিষয়টা বলতেছি, এটাকে আমরা বলে থাকি সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট, এখন তোমাকে বললো সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম ইথানয়েটের, হ্যাঁ বলো। আমরা বললাম যে ওই যে প্রথম বললাম না COOH, যখন এটা ওই যে ইথানয়িক অ্যাসিড তার নামের শেষে ওই যুক্ত হবে, কিন্তু এট চলে আসতেছে কেন? এট চলে আসে কি কারণে তোমার শেখায়নি এর আগে? এট আসে কি কারণে কে বলতে পারবা? কে বলতে পারবো না? আচ্ছা, এটার হচ্ছে আইটের ঘটনা বলছি না? হ্যাঁ বলেছিলেন, আমরা যে যখন এলাকায় ছিলেন তখন মনে আছে প্রথমের দিকে। এখন ভুলে গেছো নাকি? আচ্ছা, ওই তোমার হচ্ছে উইক অ্যাসিড, ইক অ্যাসিড, জি ভাইয়া। ইক অ্যাসিড থেকে এট হয়, মনে আছে কিনা জানি না। আর এটারও কিছু শর্ত বলে দিয়েছিলাম হয়তো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি ওইটাতে আর যাচ্ছি না, নামগুলো তোমাদের এর আগে দেখিয়েছিলাম, ওইখান থেকে একটু দেখে নিও। আচ্ছা, এখানে দেখো, এখানে বিষয়টা হচ্ছে এটাকে আমরা বলছি সোডিয়াম ইথানয়েট। এখন এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি, এখান থেকে আমাদের একটা যৌগ তৈরি করলো, এখানে কোনো একটা যৌগ তৈরি হয়েছে, আমরা জানি না কি যৌগ তৈরি হয়েছে, এক্স একটা যৌগ তৈরি হয়েছে। এখন তোমাকে বললো
এই এক্স যৌগের অপূর্ণ দহনে যা তৈরি হয় তা পরিবেশের উপর কি প্রভাব বিস্তার করে? এখানে কিন্তু অনেক সময় কিন্তু অনেকের ঝামেলা মনে হবে। দেখো আমি আরেকবার বলতেছি, বললো এই এই বিক্রিয়ার মাধ্যমে যা উৎপন্ন হয় তার অপূর্ণ দহনে বা অসম্পূর্ণ দহনে যা উৎপন্ন হয় তা পরিবেশের উপর কিরূপ প্রতিক্রিয়া দেখায়। অথবা এমন প্রশ্নও করতে পারে যে এইটার পূর্ণ এবং অপূর্ণ দহনে যা উৎপন্ন হয় তার ক্ষতিকর প্রভাবগুলো ব্যাখ্যা করো। এখন তুমি যদি বুঝতেই না পারো যে কি তৈরি হয়েছে, তাইলে তোমার কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে এখানে কি ঘটনা ঘটে? এটাকে, এই কার্বন মনোঅক্সাইডকে কিন্তু আমাদের আরেকটা নামে ডাকা হয়। কে বলতে পারবে নামটা? সাইলেন্ট কিলার না? হ্যাঁ, এটাকে কিন্তু আমরা সাইলেন্ট কিলার বলে থাকি। হ্যাঁ, তাইলে সাইলেন্ট কিলার কিন্তু বলা হয়। এই সবাই কি বুঝতে পারছো? তাহলে এটার নাম কি বলো তো? এটার নাম কি? নীরব ঘাতক। হ্যাঁ, এটাকে বলা হয় নীরব ঘাতক। এটাকে আমরা বলতে পারি হচ্ছে সাইলেন্ট কিলার। হ্যাঁ, এই কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো এখন বিষয় হচ্ছে যে এই দুইটার পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কি জিনিস সেটা আমরা গতদিন এই কার্বন ডাই অক্সাইড দিয়ে অলরেডি ব্যাখ্যা করেই দিয়েছি। কার্বন ডাই অক্সাইডের কারণে যে বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হচ্ছে। ওকে, আর এই কার্বন মনোঅক্সাইডটা আসলে কি করে? মনোঅক্সাইডটা আমাদের মনে করো বডির জন্য আসলে ক্ষতিকর, এবং এইটা আমাদের নাক মুখ দিয়ে যদি প্রবেশ করে তাহলে আমাদের আসলে শরীর একবারে নিস্তেজ হয়ে যায়। তুমি কোনো সারা শব্দ ছাড়াই মৃত্যুবরণ করবা। এই জন্য ওটাকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার। ওই যে অনেক সময় দেখা যাচ্ছে যে সাইলেন্টলি মানে কোনো কিছু খাওয়াই মানে মেরে ফেলেছে, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলা হয় যে এই যে সাইলেন্ট কিলার, মানে কোনো প্রভাব, মানে কোনো হচ্ছে প্রতিক্রিয়া দেখাবে না আর কি। ওকে, এটা তোমার নাক মুখ দিয়ে প্রবেশ করলে কোনো প্রতিক্রিয়া ছাড়াই তুমি কিন্তু শেষ হয়ে যাবা। এই ঘটনা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেরই জানা থাকার কথা। অনেক ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঘটে থাকে। ওই যে সাধারণত আমরা সাধারণত কি বলে থাকি, দেখো এটা হচ্ছে মনে করো ভূপৃষ্ঠ। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো যে ভূপৃষ্ঠ। এখন ভূপৃষ্ঠের এটা হচ্ছে উপরের স্তর। এখন তুমি দেখো যে এই উপরে যে গ্যাসটা থাকবে এটা মনে করো অক্সিজেন আছে, এখানে মনে করো হাইড্রোজেন আছে, এখানে হচ্ছে নাইট্রোজেন আছে, এখন তারপরে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন মনোঅক্সাইড আছে। এখন কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসগুলো তো ভারী। এই গ্যাসগুলো যখন ভারী তখন কি হবে? এখানে তুমি একটা গর্ত করে রাখছো। এখন গর্ত করে যদি রাখো তাহলে এটা ভারী, এটা তো ভূমির সাথে থাকতে চাই। এটা যেহেতু ভূমির সাথে থাকতে চাই, এখানে একটা গর্ত পেয়ে সেই গর্তের মধ্যে একদম নিচে যে আছে, ওকে, এর মধ্যে এটা কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডে এটা পরিপূর্ণ হয়ে আছে। এখন মনে করো যে তুমি একজন কাজের লোক হচ্ছে করেছো যে আমার হচ্ছে এই হাউসটাকে ঠিকঠাক করতে হবে। এখন কাজের লোক হুট করে এর মধ্যে প্রবেশ করেছে, তাহলে এইটা কিন্তু খুবই বিপজ্জনক একটা ব্যাপার। এর মধ্যে প্রবেশ করার সাথে সাথেই তার কিন্তু শরীর নিস্তেজ হয়ে যাবে। কেউ যদি খেয়াল না করে সে কিন্তু সাথে সাথে ওইখানে মারা যেতে পারে। কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পেরেছো? এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এইটা আমাদের ছিল হচ্ছে কি সম্পর্কে আমরা যা পড়লাম সেটা হচ্ছে অ্যালকেন সম্পর্কে। আমরা অ্যালকেন সম্পর্কে মোটামুটি আমরা পড়ে ফেলেছি। তো আমরা অ্যালকেনের আরেকটা ঘটনা এখন একটু ব্যাখ্যা করেই আমরা আপাতত আজকে শেষ করে দিব। সেটা হচ্ছে অ্যালকেনের আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা তোমাদের বইতে উল্লেখ করা নেই, বাট তোমাকে জানতে হবে। এই জিনিসটা জানতে হবে, এটা তোমাদের লাগবে। এটাকে আমি গতদিন তোমার উল্লেখ করেছিলাম, বাট লাস্ট অফ অল শেষ করতে পারিনি। এটাকে বলা হয় হচ্ছে উডস বিক্রিয়া। হ্যাঁ, এটাকে কি বলা হয়? উডস বিক্রিয়া। এটা তোমাদের বইতে উল্লেখ করা নেই, তোমরা একটু এটা নোট করে রাখবা, এটা তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানে একটু বিষয়টা খেয়াল করো। উডস বিক্রিয়াটা আসলে কি? উডস বিক্রিয়ায় যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে কার্বন সংখ্যা বাড়ানোর জন্য আমরা এই উডস বিক্রিয়াটা ব্যবহার করি। জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে কি জিনিস এটা। তো মনে করো আমি
এখানে একটা আমার কাছে অ্যালকাইল হ্যালাইড আছে, এটা মনে করো একটা অ্যালকাইল হ্যালাইড। তোমরা জানো অনেকের কাছে আমার কথাগুলো একটু বুঝতে অসুবিধা মনে হতে পারে যে ভাইয়া কি বলতেছে, কিছুই তো বুঝি না। এখানে বিষয়টা হচ্ছে আমি কিন্তু তোমাকে একটা কথা বলছি, বারবার করে কিন্তু বলছি যে যতটুকু পড়ানো হবে ততটুকু তুমি কিন্তু এখনো সুযোগ আছে, এখনো কিন্তু সুযোগ আছে। আমরা অ্যালকেন মাত্র অ্যালকেন শেষ করেছি, এই মাত্র অ্যালকেন শেষ করেছি। এর আগের বিষয়গুলো তোমাকে খুঁটি নাটি যা কিছু আছে আমি হচ্ছে আমার আগের ক্লাসগুলো কিন্তু ভিডিও আকারেও তোমাদের দিয়ে দিয়েছি। এখন ওইগুলো দেখে সব কিছু করে ক্লিয়ার হয়ে যেতে হবে। কোনো ঝামেলা থাকলেই কিন্তু আস্তে আস্তে এই ঝামেলা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। ওকে, আচ্ছা, তো এখন আমি এই অ্যালকাইল হ্যালাইড এটা কিভাবে পাই মনে আছে তো? এই সবাই মনে আছে এটা কেমনে পাই? জি ভাইয়া। অনেকে বুঝতেছে না যে কেমনে পাই, কেমনে কি হলো, এটা এটা তৈরি হলো কিভাবে বলো তো? কেমনে তৈরি হলো? এই যে একটু আগে দেখাইছি ভাইয়া, এই যে এইখানের থেকে তৈরি হয়েছে, এই যে মিথেন, এই যে এর সাথে বিক্রিয়া করে এই যে তৈরি করছে। বুঝেছো নাকি বোঝো নাই? বুঝেছি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার আমি আসি। তাহলে এর সাথে আমরা নিব হচ্ছে সোডিয়াম। মনে করো যে এরকম করে আমরা নিলাম, তবে এটা নিব হচ্ছে দুইটা, সোডিয়ামও নিব হচ্ছে দুইটা। এবং এর মাঝে আমরা যদি শুষ্ক ইথার দিয়ে দিই, হ্যাঁ, অনেকে এখানে একটা প্রশ্ন করে বসবে ভাইয়া শুষ্ক ইথার কি জিনিস? একটু জাস্ট মনে রাখবা যে ইথারটাও হচ্ছে এক ধরনের হাইড্রোকার্বন, এবং এইটা আমাদের বইতে আলোচনা নেই, বাট আমাদের হচ্ছে বইয়ের কিছু কিছু জায়গায় এই ধরনের টার্ম ইউজ করা আছে। আমরাও ইথারের কার্যকারী মূলক পড়েছিলাম। যখন আমি কার্যকারী মূলক পড়াই, আমার ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো, এখানে কারো যদি মিসিং থাকে ওইখানে কার্যকারী মূলকের মধ্যে আমরা ইথার নামে একটা জিনিস পড়িয়েছিলাম। তো এই ইথারের আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, এই যে অনেক সময় আম বা কাঁঠাল বা এই যে ফল পাকার পরে যে সুগন্ধি বের হয় না, মানে হচ্ছে অনেক সেন্ড করে আর কি, ওইটাও কিন্তু আসলে এই হচ্ছে ওর মধ্যে ইথার, সরি ওইটা ভুল বললাম, ওইটা অ্যাস্টার থাকে, ইথার না। ইথার আবার আলাদা জিনিস। তো এখন এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে এইটা আমরা এখানে শুষ্ক ইথারটা যদি দিয়ে দিই, তাহলে এখানে একটা বিক্রিয়া ঘটে। কি ঘটে জিনিসটাকে আমি ব্যাখ্যার জন্য এই জিনিসটাকে আর একটু ভালোভাবে লিখে তোমাদের ব্যাখ্যা করে দিই। দেখো, মনে করো এইখানে আছে কি CH3Cl, আর এইখানে আছে মনে করো দুইটা সোডিয়াম। এখন তুমি একটু খেয়াল করো, এই জিনিসটাকে যদি আমি একটু উল্টোভাবে লিখি, এই জিনিসটা লেখা যায় না? এই যায় কিনা দেখো, এটা লেখা যায়? এ যা আছে ওটা উল্টা করে লিখেছি, দেখা যায় না? জি ভাইয়া। লেখা যায়। আচ্ছা, এখন দেখো বিক্রিয়াটা কেমন ঘটবে, এই যে এরকম ঘটবে। আচ্ছা বলো তো মাঝখানে এখানে কি তৈরি হবে, কে বলতে পারবা? সোডিয়াম ক্লোরাইড। Cl2Na, মানে শুধু Cl2Na। তাহলে এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে আমাদের দুইটা কি তৈরি হবে, দেখো এটাও দুইটা আছে এটাও দুইটা আছে, তার মানে সোডিয়াম ক্লোরাইড হবে দুইটা। ওকে, আর সাথে কি তৈরি হবে, এটা এর সাথে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে এটা এর সাথে যুক্ত হলে কি তৈরি হয়, CH3 বন্ড CH3, কি তৈরি হয়ে গেল বলো তো? কি তৈরি হলো? এটা কিন্তু একটা অ্যালকেন, মিথেন। এটা হচ্ছে অ্যালকেন। হ্যাঁ, কি তৈরি হয়েছে, একটা অ্যালকেন তৈরি হয়েছে। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, অনেকে বলবে যে ভাইয়া আপনি দুইটা বিক্রিয়া দেখাচ্ছেন এখানে, কি ব্যাপার? আসলে বিষয় হচ্ছে দুইটা একই জিনিস, আমি একটা ভেঙে বোঝালাম আর ওই জিনিসটা এখানে লিখে দিলাম। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পারছো কিনা? তো এই বিক্রিয়ার ইনার সাইডটা হচ্ছে একটু ভালো করে মনোযোগ দিবা। এখানে এই যে এই কার্বন, কয় কার্বন বিশিষ্ট ছিল বলো? এক।
কিন্তু এইখানে এই যৌগটা কত কার্বন বিশিষ্ট হয়ে গেছে? 2। ওকে, তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো এই হচ্ছে দ্বিগুণ করে বৃদ্ধির জন্য। যদি আমার কখনো দ্বিগুণ বৃদ্ধি করা লাগে কোন একটা জিনিস, কোন একটা কার্বন, আমার কাছে 1 কার্বন আছে 2 কার্বন করতে চাই, এটা করা যাবে। 2 কার্বন আছে 4 কার্বন করতে চাই, এই ধরনের বিক্রিয়া করা যাবে। 3টা আছে 6টা করতে চাই, এই ধরনের বিক্রিয়া করা যাবে। কথা কি বুঝতে পেরেছো? মানে ডাবল করার জন্য এটা ব্যবহার করা হয়। সবাই কি বুঝছো নাকি বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। বুঝেছি ভাইয়া। সবাই বুঝেছো? এই সবাই বুঝেছো তো? জি স্যার। জি ভাইয়া। সবাই ক্লিয়ার? তাহলে উডস বিক্রিয়া কে কে বোঝো নাই বলো? উডস বিক্রিয়াটা বোঝো নাই কে কে? আচ্ছা, এখন যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম সেটা হচ্ছে, আমি আরেকবার করে কিন্তু বলতেছি, বিক্রিয়াগুলো কিন্তু পরে এসে যখন এই যে পরে যখন এই ব্যবহার করব তখন যদি মনে না করতে পারো তখন কিন্তু খবর আছে। তো এইটা হচ্ছে আমরা কিন্তু গতদিন যখন আমরা পড়াইছিলাম তখন কিন্তু আমি এগুলো সব নিয়ে আলোচনা করেছি। এই যে এখানে বলছিলাম যে একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে এই অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে কিভাবে প্রস্তুত করা হয়। অ্যালকেনের প্রস্তুতি করা হয় কার্বন ডাইঅক্সাইড থেকে, অ্যালকেনের প্রস্তুত করা হয় অ্যালকাইন থেকে, অ্যালকেনের প্রস্তুত করা হয় ডিকার্বক্সিলেশন পদ্ধতি থেকে, আর একটা আমাদের উডস বিক্রিয়া থেকে। তো এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এবং উডস বিক্রিয়া বারবার বাসায় প্র্যাকটিস করবে। ওকে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের পরবর্তীতেও লাগবে। এই উপরেরটাও যে লাগবে না এমন না, এটাও কিন্তু লাগবে। হ্যাঁ, এই 3টা বিক্রিয়াই কিন্তু আমরা যখন এই যে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নগুলো সলভ করতে হবে, তখন কিন্তু এইগুলা খুব কার্যকর ভূমিকা পালন করবে। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পেরেছো। তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। আমরা নেক্সট দিন হচ্ছে আবার অ্যালকিন নিয়ে কথা বলবো। তবে তোমাদের অ্যালকেনের প্রস্তুতি যা কিছু আছে, আমি কিন্তু খুবই স্লোলি আগাচ্ছি। এর পেছনের কারণ হচ্ছে আমি কিন্তু দ্রুত আগাইলে আমি কিন্তু শেষ করে দিতে পারবো। তুমি অনেক ক্ষেত্রে এই জিনিসটা অনেক জায়গায় এরকম করে পড়াবে, এইটা আসলে কার্যকর কোনো ওয়ে না। আমি এর আগেও পড়িয়ে দেখেছি, আমি 2বার 3বার করে শেষ করেও দেখতেছি যে আসলে কেউই কিছু বোঝে না, কেউই কিছু বুঝতে পারছে না। এটা অনেক সময় ঝামেলা হয়। এই জন্য আমি তোমাদেরকে কিন্তু বলছি আমি খুবই কম করে দিচ্ছি, কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু এটা শেষ করতে হবে। এই যতটুকু পড়ানো হচ্ছে, এই যে অ্যালকেনের শেষ পর্যন্ত আজকে পড়ানো হলো, হাইড্রোকার্বন থেকে শুরু করে অ্যালকেনের শেষ পর্যন্ত, এইটুকু বারবার করে পড়ো। ওকে, যাদের সমস্যা আছে তারা বারবার করে পড়ো। যদি বুঝতে না পারো আমার এই অংশগুলো দেখে শেষ করো। ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আপাতত আমরা এখানে সমাপ্ত করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, বলো বলো। তো প্রোপেন ছিল, সেখানে হচ্ছে এটাও তো একটা অ্যালকেনি। বুঝতে পারিনি তোমার প্রশ্নটা, আরেকবার বলো। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, হুম, সেখানে সাইক্লোপ্রোপেন যেটা আছে এটাও তো একটা অ্যালকেন। সাইক্লোপ্রোপেন। জি ভাইয়া। সাইক্লোপ্রোপেন এটা হচ্ছে অ্যালকেন, বাট এটা হচ্ছে বদ্ধ শিকল, মানে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে পড়বে। এটা হচ্ছে তোমার না সরি, এটা তো অ্যালকেনের গাঠনিক শর্ত মেনটেন করবে না। এখানে হচ্ছে তুমি যে অ্যালকেনের ক্ষেত্রে কি দেখেছো, অ্যালকেনের সাধারণ সংকেত তো দেখেছো না? জি ভাইয়া, এই সাধারণ সংকেতের সঙ্গেই তো মিলতেছে না। না, এটা মিলবে না, সাধারণ সংকেতের সাথে এটা মিলবে না। এটা হচ্ছে আমরা যেগুলো সাধারণ সংকেত দিয়ে শিখেছি এইগুলো আমাদের, এটা হচ্ছে শুধু অ্যালকেনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। অ্যালকেন হইলে এইটা মেনটেন করা লাগবে। হ্যাঁ, আর তুমি যেটা বলতেছো এটা হচ্ছে হাইড্রোকার্বনের যে শ্রেণী বিভাগ, এর মধ্যে মুক্ত শিকল আছে, হ্যাঁ, আর হচ্ছে বদ্ধ শিকল আছে। এই বদ্ধ শিকলের ক্রাইটেরিয়ার মধ্যে ওইটা যাবে। হ্যাঁ, এই যে এরকম যখন হবে এটা হচ্ছে বদ্ধ শিকলের ক্রাইটেরিয়ার মধ্যে যাবে। এটাকে আমি আসলে এই অ্যালকেনের মধ্যে আনবো না। হ্যাঁ, বোঝা গেল? ওকে, আর কারো কোনো প্রশ্ন? এই কারো কোনো প্রশ্ন থাকলে বলো।
ওকে, তাহলে আপাতত আমি এখানেই সমাপ্ত করতেছি। আবার নেক্সট দিন দেখা হবে। নেক্সট দিনে হচ্ছে আমি চেষ্টা করব, নেক্সট দিনে আমাদের হচ্ছে মোটামুটি হয়তো নেক্সট দিনের অ্যালকিনের ক্লাসটাও এই দুইটা ক্লাসেই নিতে হবে, কারণ হচ্ছে অ্যালকিনেও বিক্রিয়া অনেকগুলো আছে এবং অ্যালকাইনে কম বিক্রিয়া আছে। কিছু কিছুতে সবচেয়ে বেশি বিক্রিয়া আছে, এর মধ্যে অ্যালকিনে সবচেয়ে বেশি বিক্রিয়া। অ্যালকিনে হচ্ছে অ্যালকিন রাসায়নিকভাবে সক্রিয় হওয়ার কারণে অনেকগুলো জিনিসের সাথে বিক্রিয়া করে, এবং প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু তোমাকে ভাগ ভাগ করে কিভাবে কিভাবে তুমি পড়তে হবে, কতটুকু এক্সট্রা লাগবে, কতটুকু কি করতে হবে, তুমি সবই আমি এখান থেকে তোমাকে বলে দিব। এখন তোমার কাজ হচ্ছে সেইগুলো সুন্দর করে বইয়ের সাথে মিল রেখে শেষ করে ফেলা। এটা শেষ করো, তারপরে আমার আরও এক্সট্রা কিছু জিনিস জানার পরে আমি প্রশ্ন সলিউশন করতে পারবো। তার আগে প্রশ্ন সলিউশন করা কিন্তু আমাদের জন্য টাফ হবে। এই জন্য আমরা এইভাবেই সামনে আগাতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।